তো আমাদের আজকে আলোচনাতে কিন্তু বারবার উদ্ভাবনটা আসলে চলে আসে, গবেষণার বিষয়টা চলে আসে, কারণ একটা গবেষণাই একটা দেশকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং আমাদের বিউটি যেটা হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম থেকে কিশোর প্রজন্মকে এখন আমরা বলতে পারি যে তারাও আসলে গবেষণার সাথে যুক্ত হচ্ছে এবং গবেষণাধর্মী কাজও তারা আসলে করছে। আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমরা সেটা বাস্তবতা। সেটা বাস্তবতা নিশ্চয়ই আমাদের এখানে দেখাবো, এবং রেডিওর সাথে আমরা কিভাবে এটাকে কানেক্ট করছি। রেডিও যে আবিষ্কার হলো এর পেছনেও কিন্তু একজন বাঙালি ছিলেন, স্যার জগদীশ চন্দ্র বসু। আমরা যেটা রুনিয়া বললেন যে গবেষণা কিংবা যে কোনো কিছু উদ্ভাবনের মূল হচ্ছে গবেষণা। সো এই জায়গাটা আপনাদেরকে রুনিয়া যেটা আমাদেরকে মোটামুটি একটা ছোট ইন্ট্রো দিয়েছে, আমি এরকম একটা জায়গা থেকে আমরা তিনজন অতিথির সাথে আপনাদেরকে পরিচিত করাতে চাই। আমাদের সাথে আছেন তমালিকা আজিম, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; জয়িতা রায়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ; এবং তার সাথে আছে নওফিল রহমান, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আপনাদের তিনজনকে সালামু আলাইকুম এবং শুভ সকাল। শুভ সকাল। গুড মর্নিং। জয়িতা, হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল। এত সকালে ওঠা হয়? হ্যাঁ, স্কুলে সবসময় আমার জন্য উঠতে হয় 5টা বাজে, তো এটা নরমাল। স্কুল কয়টায়? 5টা বাজে উঠতে হয় মানে স্কুল কয়টায়? এখন শীতের জন্য হচ্ছে 8টা বাজে শুরু হয়, না হলে সবসময় হচ্ছে 7:30 বাজে। বাহ। নফিল, তুমি কেমন আছো? স্কুল তোমার কখন শুরু হয়? আমার স্কুল হচ্ছে এখন 7:45 শুরু হয়। তো তুমি কখন ওঠো সকালে? আমার ওঠা লাগে হচ্ছে 6:30 এরকম। বাহ। তমালিকা, আপনার মানে আপনাকেও শুভ সকাল। আপনি যে কাজ করেন আপনার সকাল কখন শুরু হয়? আমার সকালে এরকম, আসলে ওদের থেকে আমি অনেক লেট রাইজার, কারণ আমার নর্মালি 7:30 7:30 সময় ওঠা হয়। তারপর রেডি হয়ে আমার ইউনিভার্সিটিতে যাওয়া, সেখানে আমাদের 9 to 5 গবেষণার কাজ সেখানে চলে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন এবং আসলে কিসের উপর গবেষণা করছেন এই মুহূর্তে? আমি আসলে এখন ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি এবং প্লান্ট বায়োটেকনোলজি এর উপরে আমি গবেষণা করছি। আমার কাজটা মেইনলি লবণ সহনশীল ধানের উপর। আচ্ছা। তো আমাদের যে দক্ষিণাঞ্চলে পুরোটা আমরা জানি যে সেখানে লবণাক্ততা এখন অনেক বেড়ে গেছে, স্পেশালি সাতক্ষীরার দিকে যদি আমরা চিন্তা করি। তো সেই এলাকায় আমাদের ধান যেন ভালোভাবে গ্রো করে ইভেন আফটার স্যালাইনিটি ইনক্রিজ। সো লবণাক্ততা বৃদ্ধির পরেও যেন আমরা ধান জন্মাতে পারি, সেই চেষ্টায় আমরা কিছু কাজ করে যাচ্ছি। এই জায়গাতে রুনিয়া, আমার মনে হয় যে দর্শকদের সাথে একটু বলে নেই, আমাদের যে তিনজন অতিথি তিনজনই কিন্তু গবেষক। এটা আপনি যেটা বলছিলেন না, এটাই বাস্তবতা। তিনজনই গবেষক। তো গবেষণা নিয়ে আসলে মূলত কাজ করব, তিনজনই গবেষণার সাথে জড়িত। এই জিনিসগুলো আপনারা আমাদের আলোচনাতে নিশ্চয়ই আসবেন। আমি জয়িতার কাছে আসি এবং নফিলের কাছে একই প্রশ্ন থাকবে। এই বয়সে গবেষণা তোমরা যেটা করছো, তোমাদেরকে খুবই অভিনন্দন। এই জায়গাতে বলো তো, গবেষণার ব্যাপারটাতে কিভাবে আগ্রহী হলা? অনেক কিছু করা যায়, আর্ট করা যায়, গান করা যায়, গবেষণার ব্যাপারে আগ্রহটা কিভাবে আসলো জয়িতা? তো আমি যেহেতু পুরান ঢাকায় থাকি, তো ওই দিকে হচ্ছে ওয়াইজঘাট, বুড়িগঙ্গা নদী, তো আমার ওই সাইড দিয়ে আসা যাওয়া সবসময় হয়। তো আমি ওখানে কোচিং করি। যখন যাই তখন দেখি যে এত নোংরা, এত কালো জল, গন্ধ অনেক। তখনই মাথার মধ্যে একটু ঘুরতো যে যদি এই পানি নিয়ে যে গবেষণা করা যায়, পানি যদি বিশুদ্ধ করে আমরা খেতে পারি, এখান থেকেই খেতে পারি, তাহলে আমাদের কেমন হয়। তো একটা সুযোগ এলো পড়াশোনা নিয়ে, বুড়িগঙ্গা নদী পড়াশোনা নিয়ে, মানে নদী সম্পর্কে, জল সম্পর্কে পড়াশোনা নিয়ে একটা সুযোগ এলো। কি সুযোগ এলো? সেটা হচ্ছে চিলড্রেন রিসার্চ ফান্ড থেকে আসলো যে খুদে গবেষক। তো তখন মাথার মধ্যে চিন্তা আসলে আমি তো এই যে বুড়িগঙ্গা নদী নিয়ে পড়াশোনা করতে আমার একটা ইচ্ছা আছে। তো সেই ইচ্ছাকে একটা প্রকাশ করা যে এই পানির মান দেখে, কারণ আগে যখন বুড়িগঙ্গা আশেপাশে অনেক ট্যানারি ছিল, কারখানা ছিল, তখনকার মান কীরকম, কারণ আমার যে গবেষণাটা করেছি এর আগেও সেই গবেষণাটা করেছে কেউ না কেউ, অনেক গবেষণা তো করেই থাকবে। তো তখনকার মান আর এখনকার মান কীরকম হবে সেটা যাচাই করা। তখনকার যেরকম, কারণ তখন ট্যানারি এবং কারখানা ছিল, এখন সেটা এখন বর্তমানে নেই, কিন্তু এখনকার মান এবং তখনকার মান কীরকম সেটা দেখার জন্যই আমার আর কি গবেষণাটা। এমনিতে আমি ড্রয়িং করতেও খুবই পছন্দ করি,
কিন্তু গবেষণাটা আরো বেশি ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। অসাধারণ। আচ্ছা নওফেল, আমি হচ্ছে নওফেলের যদি জানতে চাই তোমার গবেষণাটা কি নিয়েছিল? আমি হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে গবেষণা নিয়ে অনেক আগ্রহ ছিলাম, যে এটা কেন হচ্ছে এই ব্যাপারে আমি জানতে চাইতাম সবসময়। অ্যান্ড সো এখন হচ্ছে গিয়ে আমি চিলড্রেন রিসার্চ ফান্ড 2025-এর জন্য আবেদন করেছি, এবং এই আবেদন হচ্ছে গিয়ে আমার গবেষণার যে বিষয়টা সেটা হচ্ছে এখন বাংলাদেশে যে বিজ্ঞান ক্লাসগুলো হচ্ছে ওই বিজ্ঞান ক্লাসগুলোতে হচ্ছে টিচাররা মানে স্টুডেন্টদেরকে ওইভাবে ল্যাবে নিয়ে যেতে পারতেছে না, কারণ ওরা হচ্ছে অনেক গন্ডগোল করে অথবা হৈহুল্লো করে। সো আমি চিন্তা করতেছি যে আমাদের বিজ্ঞান ক্লাসে যদি লকার টাইপের কোনো সিস্টেম রাখা যেত যেখানে ল্যাবের সব সামগ্রী থাকবে, তাহলে আমাদের বিজ্ঞান ক্লাসগুলো করতে এবং যে যন্ত্রপাতিগুলো আমরা ল্যাবে ইউজ করি এগুলো এখানেই আমাদের ক্লাসরুমে দেখানো সম্ভব। তো তখন আর আমাদের ল্যাবেও যেতে হবে না, এবং আমাদেরকে যা ল্যাবে গিয়ে দেখানো হতো তাও আমরা দেখতে পারবো। ও না যখন বললো আমি ছোটবেলা থেকে ভাবতাম, আমি তখন ভাবছি ও তখন এখনো ছোট, তবে চিন্তা করলাম না, সিন্স এ রিসার্চার এবং আই শুড রেসপেক্ট দেম বিকজ তারা তাদের বয়সে তাদের মতন করে তারা চিন্তা করছে, তারা তাদের যারা ছোট আছে তাদেরকে নিয়ে ভাবছে, ওরা তো আমাদের থেকে ছোট। হ্যাটস অফ টু ইউ গাইজ, যে বিকজ তোমরা এই বয়সে তোমাদের যে বয়সে তোমাদের যা দেওয়ার কথা তার থেকে অনেক বেশি আসলে আমাদেরকে দিচ্ছ। তো আমাদের কাছে যদি আসি, এই যে পুরো গবেষণার জোড়া কথা বলছে, রিসার্চ কম্পিটিশনের কথা বলছে, এইটা যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন অর্গানাইজেশনটা সম্পর্কে, এবং আপনি এটার সাথে কিভাবে যুক্ত? আচ্ছা, আমরা নর্মালি তো আমি একজন পিএইচডি স্টুডেন্ট, তো আমি একটা রেগুলার কাজের মধ্যে আছি, কিন্তু আমরা এই কাজের পাশাপাশি কিছু ভলান্টিয়ারিং কাজ করি। তো এখানে আমাদের এএস ইসলাম, আহমেদ শামসুল ইসলাম স্কুল অফ লাইফ, প্লাস হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশে বায়োটেকনোলজিস্ট জিনব, প্লাস হচ্ছে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ইংলিশ শর্ট ফর্ম হচ্ছে SPSB, আর হচ্ছে মাকসুদুল আলম বিজ্ঞানাগার ল্যাব। তো মাকসুদুল আলম স্যারের নামে বিজ্ঞানাগার ল্যাব, প্লাস হচ্ছে এএস ইসলাম আহমেদ শামসুল ইসলাম স্যার হচ্ছে আমাদের বোটানির স্যার। উনি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেকগুলা দেশে উনি প্রফেসর হিসেবে ছিলেন, এবং উনি সব থেকে বেশি পরিচিত হচ্ছে সিডলেস স্ট্রবেরি উনি আবিষ্কার করেন। সো ওনার ফান্ডে অ্যাকচুয়ালি এই কাজগুলো হচ্ছে গিয়ে ছোটদের নিয়ে করার চেষ্টা, যে আমাদের সবসময় একটা এই বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একটা সবসময় উদ্দেশ্য থাকে এটা, যে বাচ্চাদেরকে কিভাবে বিজ্ঞানে আগ্রহী করে তোলা যায়। এখনকার জেনারেশন যে আমরা অনেকটা একটু গার্জেনরাও একটু চিন্তায় থাকে যে ওরা আসলে কি পড়াশোনার দিকে কতটুকু ইন্টারেস্টেড হচ্ছে, বা পড়াশোনাকে আলটিমেটলি আমরা অ্যাপ্লাইড ফিল্ডে কতটুকু নিয়ে যেতে পারছি। তো ওদেরকে আসলে আমাদেরকে বিজ্ঞানের রাস্তায় ধরে রাখতে হবে। তো ওদেরকে বিজ্ঞানের রাস্তায় যদি ওদের বিজ্ঞানকে ওদের মধ্যে জনপ্রিয় করে তুলতে হয়, তো তার জন্যই হচ্ছে আমরা কিছু উদ্যোগ নিয়েছি আসলে। তো চিলড্রেন রিসার্চ ফান্ড এটা গত বছর 2024-এ অলরেডি একবার প্রোগ্রাম হয়েছে। ওদের কাছ থেকে আমরা মোটামুটি 200 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি ছোটদের কাছ থেকে, যে ওরা এই কাজগুলো করতে চায়। তো তারপরে সেখান থেকে কিছু কাজ সিলেক্টেড করা হয়, ওদেরকে নিয়ে আর ওদের সাথে আলোচনা করা হয় কিভাবে কাজ করবে। তো তার মধ্যে থেকে বেস্ট 6টা কাজ ওরা হচ্ছে প্রসিড করে। ওরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB, তো সব রিনাউন্ড প্রফেসরদের আন্ডারে ওরা কাজ করে। প্লাস আমরা ছিলাম ভলান্টিয়ার ওদের সাহায্যের জন্য, এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, অ্যাডভার্টাইজমেন্ট, তারপর ওদেরকে টুকটাক একদম বেসিক আমাদের ক্লাসের বাইরে যতটুকু আরেকটু বেসিক ওদেরকে স্ট্রং করা যায় তার জন্য ছোট ছোট আমরা কিছু ক্লাস নিয়েছি। তো একটা তো চিলড্রেন রিসার্চ ফান্ড, ওদের থেকে প্রজেক্ট নেওয়া, প্লাস ওদেরকে কাজ দেওয়া এবং কাজের জন্য ফান্ডিং দেওয়া। আর একটা হচ্ছে স্কুল অফ লাইফ। স্কুল অফ লাইফটা অ্যাকচুয়ালি আমরা লাইফ সায়েন্সের বিজ্ঞানের প্রতি হচ্ছে গিয়ে, বিজ্ঞানে তো অনেকগুলো শাখা আছে, সো লাইফ সায়েন্স যে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এদিকে বাচ্চাদেরকে একটু আগ্রহী করে তোলা। কারণ কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং এদিকে হচ্ছে অনেকগুলো বাচ্চা অলরেডি আগ্রহী হয়, কিন্তু লাইফ সায়েন্সও যে একটা বড় ফিল্ড, প্লাস এটা আমাদের চিকিৎসা ক্ষেত্র আছে, আমাদের এগ্রিকালচার আছে, সো এই দুইটা ফিল্ডও তো অনেক ইম্পর্টেন্ট ফিল্ড। সো এই দুইটা ফিল্ডেও যেন বাচ্চারা আগ্রহী হয়, বা এখানেও যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এখানেও অনেক কিছু করার আছে। তো সেজন্য স্কুল অফ লাইফের প্রোগ্রামটা করা হয়। তো স্কুল অফ লাইফে যেটা হয়, ওদের প্রথমে আমরা একটা অ্যানাউন্স করি যে এরকম আমাদের
কিছু প্রোগ্রাম হবে, তো যারা অ্যাপ্লিকেশন করে তাদেরকে নিয়ে প্রথমে অনলাইন 4টা ক্লাস হয়। এখানে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয় ক্লাসের ভিত্তিতে, জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপ। তো ওদেরকে অনলাইন 4টা ক্লাস হয়। তারপর অনলাইনে যাদের রেসপন্স ভালো পাই আমরা কিছু অ্যাসাইনমেন্ট দেই, ওদেরকে কুইজ দেওয়া হয়। তো সেখানে যারা ভালো করে তাদেরকে আবার আমরা আমাদের মাকসুদুল আলম ল্যাব, যেটা মাস ল্যাব ধানমন্ডিতে 7 মসজিদ রোডে, তো এখানে এসে আমরা আবার 3 দিন হচ্ছে ওদের হাতে কলমে বেসিক কিছু জিনিস শেখাই। ওরা হচ্ছে এখানেও অনেক প্রফেসররা আসেন, এসে ওদেরকে নিজের হাতে ওদেরকে একদম থিওরি থেকে শুরু করে আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে কি কাজ করি, কি যন্ত্রপাতি দিয়ে এখানে কাজ করা হয়। মাইক্রোস্কোপ দিয়ে ওরা অনেক ছোট ছোট প্রাণী, উদ্ভিদকে ওরা পর্যবেক্ষণ করে। তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটির 4টা ল্যাবে ওদেরকে একদিন ভিজিট করতে নিয়ে যাই। তো আমাদের ল্যাবগুলো তো কী রকমের কাজ হচ্ছে, সেখানে কি মেশিন আছে, তো ওখানে ওরা বিভিন্ন ছোট ছোট ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করে, টিস্যু কালচার, প্ল্যান্টকে কিভাবে একটা ছোট্ট সেল থেকে একটা বিশাল বড় প্ল্যান্ট তৈরি হচ্ছে। তারপর আমাদের যে গ্রিন হাউসগুলো আছে সেখানে আমরা কিভাবে গাছগুলো জন্মাচ্ছি, তো এই জিনিসগুলো সব কিছু ওরা পর্যবেক্ষণ করে। তো বিশাল এক্সপোজার। আসলে আমার মনে এই বিষয়টা নিয়ে ওদের এক্সপিরিয়েন্স জানতে চাবো, কিন্তু তার আগে প্রয়োজন কিন্তু একটা ছোট্ট বিরতির সাথে আমার মনে হয় যে যেহেতু গবেষণা নিয়ে কথা হচ্ছে, আমাদের গবেষণার ডোমেইনে আমরা অত ভালো বাংলাদেশ করছে কিনা এটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু কিছু কিছু ভালো খবর কিন্তু এখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা ইউএইর কথা কিছুক্ষণ আগে খবরে বললাম, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশি ডক্টর রেজা খান, যিনি একজন ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন, তাকে কিন্তু ইউএই সরকার গত একদিন আগে তাকে কিন্তু ব্লু ভিসা আনুষ্ঠানিকভাবে সে দেশ থেকে দেওয়া হলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমাদের চিড়িয়াখানা দেখাশোনা করতেন ওখানে দুবাইয়ে, তিনি এটাকে বলে ব্লু ভিসা। আমরা গালফ নিউজে দেখেছি যেটা বড় নিউজ করেছে। সো বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আছেন বিজ্ঞানের বিভিন্ন জায়গাতে ভালো করছেন। আমরা এটা নিয়ে আরও কথা বলবো। তমালিকা আছে আমাদের সাথে, জয়িতা আছে, নফিল আছে। আমরা একটা বিরতি থেকে ফিরে সকালে বাংলাদেশে ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, ফিরছে এক্ষুনি। সবাইকে আবারও স্বাগত যারা সকালে বাংলাদেশ দেখছেন। এমদাদ আছি, সাথে আমি রুনি আছি, এবং আমাদের সাথে আছেন 3জন অ্যামেজিং অতিথি, আমাদের ইয়াং ট্যালেন্টেড ফিউচার রিসার্চার, যারা বাংলাদেশে আসলে মান এবং মানচিত্র আসলে বদলে দেবে, আমাদেরকে মানচিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরবে। তো জয়িতার কাছে যদি আমি প্রথমে আসি, এই যে রিসার্চ, একটা তো হচ্ছে যে আমি পানি দেখলাম, পানির মান কেমন, ভালো কি খারাপ, আমি এটা গবেষণা করতে চাই। কিন্তু যখন আসলে আমি গবেষণাটা করা শুরু করলাম, ল্যাবে যখন যাচ্ছি, মাইক্রোস্কোপের নিচে যখন পানিটা দেখছি বা অন্যান্য জিনিস দেখছি, তখন কেমন লাগছিল, তখন কি মনে হয়েছে? যখন আমি প্রথমবার দেখি তখন আমার মাথা জাস্ট ঘোরাচ্ছিল যে আমি এটা কি করতে পারবো, কত বড় স্টেপ নিয়ে নিয়েছি। পরে না, আমার বাবা হচ্ছে আমাকে সব শিখিয়েছে, যে প্রত্যেকটা নাম শিখিয়েছে, তারপর ইউটিউবে অনেক ভিডিও দেখিয়েছে যে কোনগুলো কি, কোনগুলো কোন ইউজে ব্যবহার করা হয়। তো যখন আমি প্রথমবার নারী আমি স্বপ্ন দেখতেছি এমন মনে হচ্ছে, তো একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। যখন আমি 1 মাস যখন যাতায়াত করা শুরু করি মাস ল্যাবে, তখন প্রথম দিন আমি খুবই বকা খেয়েছি ওখানকার আপুদের কাছে, খুবই বকা। মানে তারা বকা দেন? হ্যাঁ, একটু, মানে আমি না ভুল কাজ করে ফেলি, আমি যেটা ধরা যায় সেটা না ধরে অন্য কোনো একটা ধরে ফেলি। তো অনেক বকা দিয়ে, অনেক বকা না আর কি, মানে বলেছে আর কি যে এটা এভাবে না, এটা এভাবে করতে হবে। পরে যখন আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে গেল, তখন আমার যখন লাগতো, আমি যেতাম হচ্ছে প্রতি শুক্র শনি করে যেতাম। তো আমি হচ্ছে যেতাম 9টার দিকে, আসতাম হচ্ছে 6টায়। যেদিন আমার লাস্ট গবেষণা ওই মাস ল্যাবে, তখন আমার খুব মানে খারাপ লাগছিল যে এতদিন কাজ করলাম, আজকে চলে যাব। তো ওই দিন হচ্ছে আমার প্রায় 9টার সময় ঢুকেছি আর 12টার সময় বের হয়ে গেছি। মানে আমার এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছে, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে এটা এভাবে করতে হবে। তো ওইভাবে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, খুবই ভালো লেগেছে একটা। নফিল?
আমার হচ্ছে আমি যখন ম্যাথস ল্যাবে গিয়ে কাজ করি তখন ল্যাব ওয়ার্কগুলো করি, তখন মানে আমি স্কুলের বই হয়তো যেই টেকনোলজিগুলো সম্পর্কে পড়তাম সেগুলো হয়তো নিজের চোখের সামনে দেখতে পারি, যেরকম মাইক্রোস্কোপের নিচে অনেক কিছু দেখতে পেরেছি। এগুলো তো আমরা শুধু স্কুলের বই পড়তাম, কখনো তো নিজেদের চোখে দেখিনি। সো ওইটা দেখে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। অ্যান্ড লাইক আমি বইয়ের যে পড়াটা সেটা আমি সত্যিকার জীবনে বুঝতে পারছি যে এটা শুধু বই পড়লে এত মজা পাওয়া যায় না। লাইক সিরিয়াসলি আমরা যদি গিয়ে দেখি নিজের চোখে রিয়েল লাইফে, দেন যেই মানে বিজ্ঞান সম্পর্কে যে মজাটা আসে ওইটা শুধুমাত্র বই পড়লে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমার এই ধরনের অনুষ্ঠানগুলো অনেক ভালো লাগে, এখান থেকে আমার এক্সপিরিয়েন্সগুলো অনেক ভালো হয়, অ্যান্ড আমার বিজ্ঞান সম্পর্কে আগ্রহটা এখানে আরও বেড়ে যায় গিয়ে। নফিল, তুমি বইতে যেটা পড়তা, তুমি তো বললে 7-এ পড়ো, 5, 6, 7-এ আমি তো অনেক আগে পড়েছি। তো এই টেক্সটগুলোতে তুমি বললা তুমি যেটা পড়তা গবেষণাগারে গেলে ওইগুলো তুমি পেয়েছো, মানে কোথাও ডিসকানেক্টেড মনে হয়েছে যে এটা তো পড়ি নাই, কিংবা এখানে এগিয়ে আছে এখানে কম জায়গা, অথবা নতুন কিছু? হ্যাঁ, নতুন কিছু আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে গবেষণাগারে গিয়ে। জি, যেগুলো কিন্তু আরেকটু হায়ার ক্লাসে গিয়ে হয়তো পড়তাম, কিন্তু এগুলো জানতে পেরে আমার ভালো লেগেছে, এগুলো মজার বিষয় আর কি। আমার তো মনে হয় নাওফিলের যে নিজের যে রিসার্চটা ছিল, যে বিজ্ঞানের ক্লাস এবং তার সাথে হচ্ছে ল্যাবের ওয়ার্কের সাথে স্টুডেন্টদের যে রিলেশন, এবং ও কিন্তু মোটামুটি নিজেই সেটা আসলে এক্সপিরিয়েন্স করেছে যে ল্যাব ওয়ার্ক করতে গেলে একটা স্টুডেন্ট, তো ওর কিন্তু এথনোগ্রাফিক রিসার্চ হয়ে গেছে যদি আমরা চিন্তা করে দেখি, যে যেহেতু আমরা যেটা কাজ করছি এবং সেটা নিয়ে আমি রিসার্চও করছি। ছোট বাচ্চাদের মানে ওদেরকে নিয়ে যখন কাজ করতে আমরা যাচ্ছি, তো তখন আসলে কি ধরনের প্রিকশনস নিতে হয়েছে? যে কোনো ধরনের মানে হয় না টেকনিক্যাল হ্যাজার্ড হতে পারে কিনা, ল্যাবে কোনো হ্যাজার্ড হতে পারে কিনা, ওরা প্রথম ল্যাবে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিভাবে নিজেদেরকে ওদেরকে যখন আমরা যখন প্ল্যান করছিলাম যে কিভাবে ক্লাসগুলো নিব বা ওদেরকে আসলে কতটুকু দিব, সো আমাদের তো আগে হচ্ছে গিয়ে যদিও আমরা পড়ে আসছি অনেক আগে, সো সেজন্য ওদের টেক্সট বই আমাদের আবার গো থ্রু করতে হয়েছে যে কি আছে আসলে, ওদেরকে কতটুকু কিভাবে বলবো। প্লাস ল্যাবে তো হচ্ছে আমরা অনেক রিয়েজেন্ট রাখছি ওদেরকে, আগে যখন আসছে তো আসার পরে আমরা বলে দিছি যে তোমরা এই রিয়েজেন্ট কিন্তু এগুলো অ্যাসিড, এগুলার তোমাকে এভাবে ধরতে হবে, এগুলোকে তুমি খালি হাতে কখনো ধরতে পারবা না, কখনো অ্যাপ্রন ছাড়া তুমি কাজ শুরু করবা না, আর এই জিনিসটা হিটারটা কাজ করার আগে অবশ্যই বড় কাউকে ডেকে নিবা, এরকম ধারালো জিনিস কখনো নিজে ইউজ করবা না, সবসময় অ্যাসিস্ট্যান্ট সঙ্গে কাউকে সিনিয়র কারোর হেল্প নিবা। তো এই জিনিসগুলো আমরা ওদেরকে সবসময় আগে থেকে একটু ইনস্ট্রাকশন দিয়ে রাখি যে এই কাজটা করার আগে কিন্তু এভাবে সাবধানতার কাজ, এই জন্যই বলছিল যে হ্যাঁ ওকে বারবার সাবধান করা হয়েছে, হ্যাঁ সাবধান করা হয়েছে বারবার যে এটা আরেকজনের কাজ বা এখানে আরেকজনের কাজ চলতেছে, সেটা তো নষ্ট হয়ে যাবে তোমার ইচ্ছার জন্য, এরকম কিছু ব্যাপার ছিল। কিন্তু তারপরে তমালিকে এই জায়গাটাতে আমি জানি যে সেটাই হয়েছে। তারপরে আমরা এখন বলা হয় যে রিসিভিং এন্ডে সে যে পারসেপশনটা নেয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি জানি যে এটা নিশ্চয়ই কাজ করেন, কিন্তু যখন এটা বললো আমার কাছে মনে হয়েছে যে এই কমিউনিকেশনগুলো তো অবশ্যই তো উন্নতির সুযোগ সব সময় থাকে। এখানে আমি একটা ছোট্ট একটা ফুটনোট দিই, আমাদের কালচারাল কমিউনিকেশনে কিন্তু বকাটা অনেক সময় আদরেরও একটা বহিঃপ্রকাশ, মানে আমরা বকা শব্দটাকে কিন্তু যে মারানো বকাঝকা করছে এটাকে কিন্তু অনেক সময় আমরা আদরের বহিঃপ্রকাশ হিসেবেও কিন্তু ব্যবহার করি। তো হ্যাঁ, আমাদের কালচারাল কনটেক্সটে বকাটাকে আমরা ওইভাবেও রিপ্রেজেন্ট করি, এটা একটা ভালো একটা রিজন, এক্সকিউজ বলা যেতে পারে। কিন্তু যেটা বটম লাইন ওই জায়গাটাতে অবশ্যই অনেক ভালো। এই জায়গাতে এইখানে বাচ্চাদেরকে যখন বললেন যে বিজ্ঞানের ব্যাপারে ওদের আগ্রহ 200 জনের মতো যে করে নিয়ে আসেন, আপনি যখন তো সামগ্রিকভাবে অনেক বড় চিত্র দেখেন, মানে ওরা তো অনেক আগ্রহ আছে, অন্যান্য বাচ্চাদের স্কুলে ওদের আগ্রহগুলো কেমন থাকে এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য? আগ্রহের জায়গাটা খুবই অদ্ভুত, কারণ আমি যখন চিন্তা করি যে আমি ছোটবেলায় কি এত কিছু চিন্তা করতাম, মানে খুবই অবাক লাগে যে আমরা ধরেন একটা প্ল্যান করলাম যে ওদেরকে এই ইনফরমেশন দিব এবং ওরা এই জিনিসটা আদৌ বুঝতে পারবে কিনা, কারণ আমরা তো এগুলো অনেক পরে এসে বুঝছি বা আরও অনেক ডিপে গিয়ে পড়াশোনা করতে হয়। তো খুবই আশ্চর্য লাগছে আমার ওদের সাথে কাজ করতে গিয়ে যে আমরা আসলে ওদেরকে নিয়ে যতটুকু চিন্তা করি ওরা তার থেকে অনেক বেশি বুঝে, অনেক বেশি নিতে পারে। সো ওরা বাচ্চাদের খাতা যেটা বলে না যে একটা সাদা খাতা, তুমি যা লিখবা সেটাই বসে যাবে, এরকম একটা ব্যাপার। সো আসলে অ্যাকচুয়ালি ওরা অনেক কিছুই নিতে পারে, অনেক কঠিন জিনিসও যে ওরা এত সহজে বুঝে যাবে এটাও আমরা অনেক সময় ধারণা করতে পারি না। সো আসলে
ওরা অ্যাডাপ্ট করতে পারে। হ্যাঁ, ওরা অ্যাডাপ্ট করতে পারে এবং ওদের মধ্যে আসলে দেওয়ার মতো অনেক কিছু আছে। এই জয়টা এখানে যদি বলি, তুমি যখন বললা যে দেখলা তুমি ভয় পেয়েছিলা যে কেমন পারবো কি না পারবো, ভয় এটা সবারই করে, আমারও করে, সবারই করে, রুনিয়ার করে, যে কারো। ভয় বাদে কন্টেন্ট ওয়াইজ কি তোমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে কঠিন, কিংবা আমার জন্য আরেকজনের জন্য কঠিন হতে পারে? না, মানে আমি যখন প্রথমবার দেখি তখন একটু তো সবারই ভয় লাগবে, কিন্তু পরে যখন আমি ইউজ টু হয়ে যাই তখন না, এটা নর্মাল, সবাই এটা করতে পারবে। মানে এটা খুবই ইজি হয়ে যায় যখন এটা ইউজ টু হয়ে যায়। তোমার স্কুলের বন্ধুরা যখন জানলো যে এরকম রিসার্চ তুমি করছো, তখন ওদের রিয়াকশন কেমন ছিল? ওদের বলে ওয়াও তুই এটা করিস, তখন ওদের রিয়াকশনগুলো খুবই ভালো থাকে যে ওরাও করতে চায় যে তুই কোথা থেকে পেয়েছিস, আমাকেও বল না, আমিও করতে চাই। তো আমি তখন বলি যে আমি কিভাবে এখানে এসেছি, তখন ওরা খুব এটা আমাকে বলতো কিভাবে এখানে মানে রিসার্চের সাথে যুক্ত হলে সেটা একটু বলো, তাহলে অনেকে যারা তোমাকে শুনছে জানছে তারা ওই বিষয়টা সম্পর্কে জানতে পারবে কিভাবে এটার সাথে যুক্ত হলে। আচ্ছা, তো আমি যখন এটা নিয়ে চিন্তা করতাম তখন আমার বাবাকে আমি বলেছিলাম। তো আমার বাবা হচ্ছে কি এটা পায় মাসল্যাব একটা অ্যাপ, ফেসবুকের একটা গ্রুপ, হ্যাঁ। তো ওখানে হচ্ছে কি ছাড়ে একটা পোস্টার ছাড়ে। তো আমার বাবা আমাকে বলে যে একটা এসেছে, তুমি কি দিতে চাও? আমি বললাম যে হ্যাঁ, তুমি দেখো, আমি করতে চাই, রেজিস্টার করো। তো বাবা করে প্রথমে সায়েন্টিফিক পেপার চায় আমার কাছে। তো আমার বাবা আমাকে বুঝিয়ে দেয় কিভাবে লিখতে হয়, তারপর সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আমাদের অনুসরণ করে সব করতে হয় ওগুলো সব বুঝে আমি ওভাবে লিখি সাবমিট দিই। আমি জানতাম আমি পারবো না, আমি এমনিতেই প্রথমে বাংলা লিখেছি, যেভাবে মন চায় আমি সেভাবে লিখেছি। পরে দেখি যে না, হয়ে গেল। তার মানে এখান থেকে লেসনটা কি তোমার কাছে জানতে চাবো যে মানে মনে হয়েছে পারবো না, পরে পারলা, কিন্তু আমরা এটা বিরতি থেকে ফিরে এসে নওফিলের সাথে কথা বলে আমরা এই জিনিসগুলো জানবো। আমরা বিরতি থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা এবার একটা বিরতি থেকে ফিরে আবার ওদের কাছে ফিরছি কোনি সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদেরকে সবাইকে স্বাগত। রুনি আছে এবং এমদাদ আছে, আমাদের সাথে তিনজন অতিথি আছে। আমরা নওফিল রহমানের কাছে যাব, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। নওফিল, তোমার অভিজ্ঞতা কেমন? ও যেহেতু গার্লস স্কুলে পড়ে, ও বলেছে তোমার বন্ধুরা এটাকে কিভাবে নিয়েছে, এবং তুমি যদি বিজ্ঞান নিয়ে তোমার পরিকল্পনার কথা জানাও। আমি আমার স্কুলে যখন এই জন্য কাজ থাকে, সো আমার বন্ধুদেরকে আমি এসে বলি যে আমার এখানে আমি গিয়ে এরকম এক্সপিরিয়েন্স পেয়েছি। সো এটা শুনে আর কি ওরা অনেক শকড হয়ে যায়, এবং ওরাও চায় যে আমি আমার সাথে যারা কাজ করতে পারে। সো ওরা আমার কাছ থেকে অনেকেই গাইডলাইন চায়, বেশিরভাগ ছাত্ররা আমার যারা বন্ধু রয়েছে। সো আমি গিয়ে তাদেরকে মানে এটাতে আগ্রহী করে তোলার চেষ্টা করি, যাতে তারাও বিজ্ঞান শিক্ষাটাকে মজার একটা সাবজেক্ট হিসেবে নেয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো ফিজিক্স, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করা। বাহ! আর যদি জয়িতাকে জিজ্ঞেস করি, তারপর আপনার কাছে আমি আসছি। আমার এই পানি নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে। পানিতে ব্যাকটেরিয়ার যে মানে উপস্থিতিটা, সেটা আমার দেখার ইচ্ছা আছে। আদারওয়াইজ আমি সায়েন্টিস্টও হতে চাই, সায়েন্টিস্ট হওয়ার আমার একটা ইচ্ছা আছে, কিন্তু আমার বাবা মার স্বপ্ন যে আমার মেয়ে ডাক্তার হবে বড় হয়ে। ডাক্তারও তো সায়েন্টিস্ট হতে পারে। হ্যাঁ, না, কিন্তু ডাক্তারও তো আবিষ্কার করতে পারে। ডাক্তার আবিষ্কার করতে পারে। দেখেন রুনিয়া, আপনিও কিন্তু একটা বাবা মার রোলে চলে যাচ্ছেন। ও বলছো সায়েন্টিস্ট হতে চায়, কিন্তু বাবা মার ইচ্ছা ডাক্তার হওয়া। সেখানে সে বলছে যে ডাক্তার দিয়েও তো সায়েন্টিস্ট হতে পারো। তো তোমার যেটা হওয়ার তুমি আসলে সেটাই হবে, সেভাবে আসলে তোমারও মানে তোমার স্বপ্নে আসলে সবচেয়ে বড় বিষয়। এবং এই জায়গাটা মনে হয় আমাদের বাবা মাদের আসলে খুবই মানে একটা ধারণা আছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার অথবা লুজার, এই ধারণাটা 2025 সালে 2000 সালের পর মানে এটা একেবারেই চলে না। মানে যে যার ডোমেইনে বড় হবে। এই যে বললাম ডক্টর রেজা খান, তিনি শুধু পশু পাখি নিয়ে কাজ করেন, সারা পৃথিবী তাকে অনার দিচ্ছে। সো এই বিষয়গুলোতে আমরা নিশ্চিতভাবে যারা বাবা মা আছি আমরা কিন্তু সচেতন হব। আচ্ছা তমালিকা, আমি আপনার কাছে জানতে চাই, ওদের দুজনের কথাই কিন্তু একটা জিনিস স্পষ্ট যে স্কুলের ওদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা এই বিষয় সম্পর্কে জানতে চায়, তারা এখানে আসলে যুক্ত হতে চায়। তো আপনার মানে এই রিসার্চটাকে আমরা আসলে কিভাবে বাচ্চাদের কাছে আরো বেশি নিয়ে আসতে পারি? সেটা কি ম্যাশল্যাবের আন্ডারেই হতে হবে, নাকি আসলে এটা ম্যাশল্যাব আসলে স্কুলগুলোকে মানে অ্যাপ্রোচ করবে? আচ্ছা,
আচ্ছা, এখানে ম্যাথস ল্যাব আছে, এসপিএসবি বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, প্লাস হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশে বায়োটেকনোলজিস্ট, যেখানে আমাদের দেশে বিদেশের অনেক বায়োটেকনোলজিস্টরা এখানে যুক্ত আছেন। তো আমরা যেটা করি, আমরা যখন কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাই, তো আমরা প্রথমে অ্যাকচুয়ালি যেহেতু এখন ফেসবুক মিডিয়াটা অনেক বেশি পপুলার, সো আমরা যেটা চেষ্টা করি যে ফেসবুকের মাধ্যমে এটা যতটুকু ছড়ানো যায়। তো আমাদের তো ম্যাক্সিমাম স্কুলগুলোরই কিন্তু এরকম আলাদা আলাদা পেজ থাকে, সেখানে সব রিসেন্ট স্টুডেন্টরা যুক্ত থাকে। তো আমরা ফেসবুক পেজগুলোতে, ধরেন আমি কোন স্কুলে পড়তাম বা আমরা যারা ভলান্টিয়াররা আছি আমরা তো বিভিন্ন স্কুলে পড়তাম, তো আমরা আমাদের রেসপেক্টিভ স্কুলের পেজগুলোতে আমরা অ্যাপ্রোচ করি, নিউজটা দিই। প্লাস হচ্ছে লাস্ট টাইম আমরা হচ্ছে ফার্মগেট এরিয়াতেও আমরা কিছু পোস্টার পাঠাইছিলাম, যেহেতু ফার্মগেট এরিয়াতে আমরা দেখলাম যে কোচিং সেন্টারগুলো অনেক ওখানে ক্রাউডেড, সো ওখানে আমরা স্টুডেন্টদের অনেক পাবো। তো ফার্মগেট এরিয়াতেও আমরা পোস্টারগুলা বিতরণ করার চেষ্টা করছি, এবং সামনের দিনগুলোতেও আমরা এরকম চেষ্টা করব যে যেন আমাদের নিউজটাকে হচ্ছে গিয়ে সব জায়গায় ভালোভাবে ছড়ানো যায়। আর যমুনা টেলিভিশন আপনাদেরকে এতটুকু কমিটমেন্ট দিতে পারে, আমরা এতটুকু বলতে পারি যে যখনই আপনি এই ধরনের কোনো কাজ করবেন অবশ্যই আমরা আপনাদের সাথে আছি, এবং প্রথম থেকে প্রচারণাতেই আমরা আছি, কারণ আমরা চাই বিজ্ঞান নিয়ে কথা বলতে। আমরা বিজ্ঞান এবং এই উদ্ভাবন এবং নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ কি যদি আমরা পেতে চাই, তাহলে এই কিশোর প্রজন্মকে এখন আসলে আমাদেরকে নিয়ে ভাবতে হবে। তো অবশ্যই যখন এরপর আপনারা শুরু করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আসলে সেটাকে অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করব। এবং এটা সবার জন্য উন্মুক্ত যে বিজ্ঞান নিয়ে যদি আপনারা যে কোনো কাজ করেন, যে কোনো বিষয়ে, যমুনা টেলিভিশনের আমাদের এই প্রোগ্রাম পুরো দিনের যে আমাদের আয়োজন থাকে, আমরা কিন্তু এটাকে খুবই প্রমোট করি এবং আমরা চাই তারুণ্যের যে কোনো আয়োজনের সাথে যেন আমরা থাকতে পারি। অনুষ্ঠানের একেবারে শেষ জায়গাতে চলে এসেছি। জয়িতা, আবার যদি তোমার কাছে আসি, তুমি বলেছো যদিও তুমি সায়েন্টিস্ট হতে চাও, এছাড়া তুমি ভবিষ্যতে কি করতে চাও, কেমন বাংলাদেশ দেখতে চাও, এটার ব্যাপারে কি একটু বলতে পারো আমাদেরকে? হ্যাঁ, আমি দেখতে চাই বাংলাদেশ পিছিয়ে না যাক, একদম সামনে এগিয়ে যাক। তো আমরা আমাদের যে বুড়িগঙ্গা নদীর জল, আমি চাই যে বুড়িগঙ্গা নদীর জল থেকে আমরা যে জল ইউজ করি সেটা হচ্ছে মেঘনা নদী থেকে আসে। তো আমি চাই যে এই যে বুড়িগঙ্গা নদীর জলটা যদি কি বলে পরিষ্কার যদি থাকে, তাহলে কিভাবে পরিষ্কার করতে হবে, মানে আমাদেরকে ময়লা একদম যেখানে সেখানে ফেলা যাবে না। যেমন ওখানে যেমন অনেক মানুষ আছে, পথ শিশুরা ওখানে পয় নিষ্কাশন করে, তারপর ওখানেই স্নান করে, তো ওদের কেন কোনো কিছু হয় না, ওদের ক্ষতি কেন হয় না? তো আমি চাই যে ওরাও বুঝুক যে এই নদীর জলগুলো হচ্ছে ভালো না। তো আর বড় হয়ে অন্য কোনো গবেষণা নিয়ে আমার করার খুবই ইচ্ছা আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি চান্স পাই কখনো, এটা আমার খুবই একটা স্বপ্ন। স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, কিন্তু স্বপ্ন থাকবে না। যখন তুমি বলবে যে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বো, এখন থেকে এটাই বলবে। এবং মানে তোমার যাত্রা কেবল শুরু, মনে রাখতে হবে পথটা আসলে অনেক লম্বা। নফিল, তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও, কি করতে চাও? আমি চাই এমন একটা বাংলাদেশ দেখতে যেখানে কিনা লাইক সব শিশু কিশোররা হচ্ছে বিজ্ঞানের প্রতি আগ্রহী থাকবে, তারা বিজ্ঞানকে একটা মুখস্থ সাবজেক্ট হিসেবে ধরে নিবে না। অ্যান্ড আমি হচ্ছে বাংলাদেশের যাতে গবেষণার দিক থেকে এগিয়ে থাকে, ওই জন্যে আমি হচ্ছে বাংলাদেশের মানে বাকি কয়েকজন নাগরিককে নিয়ে এরকম গবেষণা করতে পারি যা কিনা ভবিষ্যৎ প্রজন্মের অনেক বেশি উপকারী হবে। আমি চাই বাংলাদেশ যাতে এই সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এই সকল সাবজেক্টের দিক থেকে অনেক এগিয়ে থাকে। অসাধারণ, আমরাও সেটাই চাই। আপনাদের তিনজনকেই, তমালিকা, নওফিল এবং জয়িতা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং চাই যে আপনাদের হাত ধরে আমরা যেন আসলেই সেই বাংলাদেশে যেতে চাই যেটা আপনারা বললেন। তো সেই সম্ভাবনার বাংলাদেশের দিকে তাকিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদের দিনটি শুভ হোক, আপনাদের সবার দিনটি অনেক সুন্দর হোক।